আজকে 13ই এপ্রিল 2026। আমরা আজকে রওনা দিয়েছি রাবাংলার পথে। এই কদিন আমরা সিল্ক রুট অর্থাৎ ইস্ট সিকিমের বিভিন্ন অংশগুলি ঘুরেছি, আর আজকে থেকে যাব সাউথ সিকিমের বিভিন্ন অংশে। আর এখন আমরা যে জায়গাটি দিয়ে যাচ্ছি এটি হলো সিংথাম। এই গ্যাংটক থেকে আমরা রওনা দিয়ে সিংথাম হয়ে আমরা গিয়ে পৌঁছাবো রাবাংলা। দক্ষিণ সিকিমের একটি ছোট্ট সুন্দর পাহাড়ি শহর এবং অনেক কিছু দেখার জায়গা আছে। আমরা রাবাংলার বিভিন্ন জায়গাগুলি ঘুরবো এবং আপনাদের কাছে তুলে ধরবো। পথ চলতে চলতে সিকিম ভ্রমণের বিভিন্ন জায়গাগুলি সম্পর্কে ধারণা নেওয়া যেতে পারে। এই যে মানচিত্রটি দেখছেন এটি হলো সিকিমের মানচিত্র। সিকিম আগে 4টি জেলায় ভাগ ছিল। এই সবুজ রঙের অংশটি হলো উত্তর সিকিম, নীল রঙের অংশটি ছিল পূর্ব সিকিম, কমলা রঙের অংশটি দক্ষিণ সিকিম এবং হলুদ রঙের অংশটি পশ্চিম সিকিম। কিন্তু এখন এই উত্তর সিকিম অর্থাৎ সবুজ রঙের এই অংশটির নাম হয়েছে মঙ্গন। এখানেই চুংথাং, লাচুং, লাচেন, ইউনথাম ইত্যাদি নর্থ সিকিমের যে বিভিন্ন জায়গাগুলি সেগুলি অবস্থিত। আর এই আকাশী বা নীল রঙের অংশটি হলো আগের পূর্ব সিকিম জেলা। এখন এটি দুটি ভাগে ভাগ হয়েছে, একটি হলো পাকিয়ং এবং অপরটি হলো গ্যাংটক। এই পূর্ব সিকিমের অংশেই কিন্তু সিল্ক রুট অবস্থিত। এইবার আসি পশ্চিম সিকিমে। আগে যে পশ্চিম সিকিম জেলা ছিল বর্তমানে সেটি দুটি ভাগে ভাগ হয়ে তার নাম হয়েছে সোরাং এবং অপর একটি জেলা হলো গেজিং, এবং এই অংশে রয়েছে পেলিং। আর দক্ষিণ সিকিমের যে জেলা সেই দক্ষিণ সিকিমে রয়েছে রাবাংলা এবং নামচি। আমরা এখন গ্যাংটক থেকে রওনা দিয়ে এই নামচি এবং রাবাংলা পর্যন্ত যাচ্ছি। নিউ জলপাইগুড়ি থেকে রাবাংলার দূরত্ব 114 কিলোমিটার। গাড়িতে সময় লাগে মোটামুটি 3.5 ঘন্টা থেকে 4 ঘন্টা। আর আমরা এই যে গ্যাংটক থেকে যাচ্ছি রাবাংলা, এর দূরত্ব 64 কিলোমিটার। আমাদের সময় 2 ঘন্টা মতন লাগবে, মানে সেরকমই লাগা উচিত যদি রাস্তায় কোথাও জ্যাম না পাই। আর আপনারা যারা আমাদের সিল্ক রুটের ভিডিওগুলি দেখেছেন তারা তো জানেনই যে সিল্ক রুটে আমরা সেই রকম রোদ ঝলমলে ওয়েদার কিন্তু পাইনি। সিল্ক রুটে প্রচুর মেঘ পেয়েছি, বৃষ্টি পেয়েছি, খুব ভালোভাবে সিল্ক রুটের যে বিভিন্ন দর্শনীয় জায়গাগুলো দেখতে পেয়েছি তা কিন্তু না। কিন্তু আজকে এই যে আমরা রাবাংলা যাচ্ছি, দারুণ সুন্দর ওয়েদার, রোদ ঝলমল করছে, নীল আকাশ দেখা যাচ্ছে, দুর্দান্ত ওয়েদার। মানে পাহাড়ে এসে এইরকম ওয়েদার পেলে সত্যিই মন ভালো হয়ে যায়। এই ওয়েদারটা যদি আমরা সিল্ক রুটে পেতাম তাহলে হয়তো সিল্ক রুট ভ্রমণ আমাদের ভালো হয়েছে, কিন্তু আরও ভালো হতো। আপনারাও কিন্তু এরকম আমাদের মতো করতে পারেন। প্রথমে সিল্ক রুট ঘুরে এসে একদিন গ্যাংটকে রেস্ট নিয়ে তারপরে আবার রাবাংলা বা পেলিং করতে পারেন, যাদের কাছে একটু ছুটি বেশি আছে। আমরা এই জন্যই এই সিরিজটা করছি, যাতে যাদের একটু ছুটি বেশি আছে, 10 দিন মতো ছুটি আছে, তারা দুটো একসঙ্গে কিভাবে করবেন সেটা দেখানোর জন্য। আর যাদের ছুটি কম তারা দুভাগে করতে পারেন। প্রথমে সিল্ক রুট করে আসলেন, তারপর আবার পরবর্তীকালে আবার আপনারা রাবাংলা পেলিংও করতে পারেন। আর যারা সিল্ক রুটের ভিডিওগুলি দেখেননি তাদের কাছে কিন্তু অনুরোধ করব যে আপনারা অবশ্যই উপরের আই বাটন বা নিচের ডেসক্রিপশন বক্স থেকে সিল্ক রুটের ভিডিওগুলি দেখুন। আমরা কিভাবে ঘুরলাম, কিভাবে আনন্দ করলাম, সেই সকল বিষয়ে বিস্তারিত বিবরণ রয়েছে। এটি হলো NH10, অপূর্ব সুন্দর রাস্তা, দুপাশে সবুজ পাহাড়, মাথার উপরে নীল আকাশ, আর মাঝখান দিয়ে এইরকম রাস্তা মন ভালো করে দেয়। আর আমরা যে সিল্ক রুট ঘুরলাম, মানে আমাদের গাড়ি চালাচ্ছিল বিনয়, আপনাদের দেখিয়েছিলাম। আর এবারে আমরা এই রাবাংলা আর পেলিং ঘুরছি এই শ্রাবণের সাথে। ওর নাম শ্রাবণ শর্মা।
দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম টেমি। এই টেমিতে এত সুন্দর ছোট ছোট হোমস্টে রয়েছে, আর প্রত্যেকটি বাড়ি আর প্রচুর ফুল দিয়ে সাজানো। এই জায়গাটি হলো টেমি বাজার। টেমি বাজার ছাড়িয়ে এখন আমরা যাচ্ছি টেমি টি গার্ডেনের দিকে। দার্জিলিং, ডুয়ার্স ইত্যাদি বিভিন্ন জায়গাতে প্রচুর চায়ের বাগান থাকলেও সিকিমে কিন্তু চায়ের বাগান খুব একটা নেই। আমরা এই যে এখন এসেছি টেমি টি গার্ডেনে, এটি হলো সমগ্র সিকিমের একমাত্র চায়ের বাগান। এবং এই চায়ের বাগানটা কিন্তু খুব সুন্দর আর বিস্তীর্ণ এলাকা জুড়ে। আর এই টেমি টি গার্ডেনের দুটি জায়গা আছে, একটি হলো লোয়ার টেমি এবং আরেকটি হলো আপার টেমি। আমরা এসেছি আপার টেমিতে। বিশাল অঞ্চল জুড়ে চায়ের বাগান, এখান থেকে দেখতে তো খুব সুন্দর লাগছে, কিন্তু এখন বেশিরভাগ জায়গাতেই চা পাতা কাটিং করা হয়েছে। তার ফলে কিছু কিছু জায়গায় যে বাগানের এক ঢালা সৌন্দর্য সেইটা ব্যাহত হয়েছে, সেটা দেখা যাচ্ছে না। আর এখানে প্রবেশ করতে এইখানে সামনে টিকিট কাউন্টার রয়েছে, সেখান থেকে টিকিট কাটতে হলো। এই চা বাগানের মধ্যে নিল 40 টাকা করে পার হেড। এই টি গার্ডেন ঘিরে যে রাস্তা রয়েছে, এই রাস্তার মধ্যে কিন্তু যত্রতত্র গাড়ি পার্কিং করতে দেওয়া হয় না। যে আপনার কোথাও একটা বাগান খুব ভালো লাগলো, সেখানে নেমে ছবি তুলতে শুরু করলাম, তা হবে না। নির্দিষ্ট 2-3টি জায়গা রয়েছে, সেখানে নেমেই আপনি ছবি তুলতে পারেন, বাগানের ভেতর হাঁটাচলা করতে পারেন, এইগুলি করতে পারেন। এখান দিয়ে অনেক দূর যাওয়া যায়, ভেতরে ভেতরে রাস্তা করা আছে, এটা কিন্তু খুব ভালো ব্যাপার। আজকের ওয়েদারটা ভালো বলে খুব সুন্দর তিস্তা এত দূর থেকে দেখা যাচ্ছে, একদম পরিষ্কার। এইখান থেকে ওইখান থেকে দারুণ দেখা যাচ্ছে। এতক্ষণ বেশ রোদ ছিল, কিন্তু এখন মেঘ করে আসছে। এইখান থেকে ভিউটা আরো সুন্দর, পাহাড়ের ঢাল ধরে কত সুন্দর চায়ের বাগান। চলো, বেশ কিছুক্ষণ এই টেমি টি গার্ডেনে সময় কাটালাম, খুব সুন্দর লাগলো। চা বাগানের মধ্যে অনেকদিন পর পাহাড়ে এসে এইটুকুই বাকি ছিল, সেটুকু পূর্ণ হলো, মানে 16 কলায় পাহাড় ভ্রমণ পূর্ণ হলো। আমরা এর আগে টেমি টি গার্ডেন কিন্তু আসিনি, বেশ ভালো লাগলো টেমি টি গার্ডেনে। খুব সুন্দর, অনেকটা জায়গা জুড়ে চায়ের বাগান, আর যখন চায়ের কচি পাতা উঠবে সেই সময়তে আরও ভালো লাগবে। এখন অনেক জায়গায় কাটিং করা হয়েছে, সেই সময়তে একবার আসবো। আমরা এখন এসে পৌঁছালাম রাবাংলার বিখ্যাত তথাগত স্থল বা বুদ্ধ পার্কে। এইখানে গাড়ি পার্কিং করতে হবে এবং পার্কিংয়ের জন্য লাগবে 50 টাকা। ঘন্টা প্রতি হিসেবের ব্যাপার নেই, পার্কিং করলেই 50 টাকা লাগবে। ওপেনিং টাইম আর ক্লোজিং টাইম কি সুন্দর করে দেখানো, দেখুন, কারোর ভুল হবে না কখনো। 9টার সময় সকালবেলায় খোলে এই পার্কটি, আর 6টার সময় বন্ধ হয়ে যায়। বিভিন্ন ধরনের রেট রয়েছে, অনেকগুলি রেট চার্ট। মোটামুটি আমাদের জন্য যেটি দরকার সেটি হচ্ছে এইখানে ইন্ডিয়ান ট্যুরিস্ট 80 টাকা, আর যারা বাংলাদেশ বা অন্যান্য জায়গা থেকে আসবেন তাদের জন্য 200 টাকা। আর স্টুডেন্ট হলে স্টুডেন্ট আই কার্ড নিয়ে আসবেন,
তাতে টিকিটের মূল্য 20 টাকা। এখানে কিন্তু ক্যাশেই টিকিট কাটতে হবে, ইউপিআইয়ের মাধ্যমে টিকিট কাটা যাবে না। এটা রেখে দাও, আর এই পার্সটাও রেখে দাও। চলো হেঁটে হেঁটেই যাই, সুন্দর করে সবাই যাচ্ছে। এই হলো গেট দিয়ে ঢুকে পার্কের প্রাথমিক দৃশ্য। এইখান দিয়ে কতগুলি দোকান রয়েছে, এখানে একটি বুদ্ধের শায়িত মূর্তি রয়েছে, আর এই দিক দিয়ে যে রাস্তাটি রয়েছে এই রাস্তা দিয়ে নেমে এইখানে বুদ্ধ মূর্তি পর্যন্ত যাওয়া যায়। খুব সুন্দর করে সাজানো, পরিষ্কার পরিচ্ছন্ন, আর কি সুন্দর ফুলের এখানটা দেখো, কত রকমের অর্কিড। এখানে এই অ্যাকোরিয়ামটা দেখো কি সুন্দর, এটা কিন্তু ওপেন অ্যাকোরিয়াম। হ্যাঁ, ওপরের অংশটা খোলা আর সামনেটা এরকম কাঁচ দিয়ে বাঁধানো। না এই দিকটা আমি দেখানোর জন্য আসলাম, এই দিকটা হচ্ছে কোনো সিঁড়ি নেই, এটা একদম পুরো স্লোপ করা, আপনারা সহজেই হেঁটে চলে যেতে পারেন, কিন্তু একটু ঘুরতে হয় বেশি। যাদের পায়ের সমস্যা বা কোমরের সমস্যা তারা কিন্তু এই রাস্তা ধরে আপনি বুদ্ধ মূর্তির সামনে যেতে পারেন, কিন্তু আমরা সিঁড়ি দিয়েই যাচ্ছি, ওটা একটু দূরত্বটা কম হয় সেই জন্য। এছাড়া এখানে আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি, আপনারা যদি একটা গাড়ি করে বুদ্ধ মূর্তির সামনে যেতে পারেন সেটাও যেতে পারেন, মানে একটা গাড়িতে 6 জন ধরবে এবং সেই গাড়ির মূল্য হচ্ছে 300 টাকা। এইখান থেকে পুরো পার্কের ভিউ কত সুন্দর লাগছে। আমরা অনেক বছর আগে একবার এই বুদ্ধ পার্কে এসেছিলাম, তখন এই বুদ্ধ পার্ক সবে তৈরি হচ্ছে। রাই তখন 9-এ পড়ে। হ্যাঁ, এই বুদ্ধ পার্ক তখন সবে তৈরি হচ্ছে, এত সুন্দর করে সাজানো গোছানো ছিল না। এই পার্কটি সম্পূর্ণভাবে তৈরি হয়েছে 2013 সালে। এই যে জলের পাত্রগুলো দেখছেন, তথাগত বুদ্ধের সামনে যে জলের পাত্রগুলো রাখা থাকে ঠিক সেই রকমই এখানে এরকম চারপাশে এরকম জলের পাত্র তৈরি করা হয়েছে এবং এর মধ্যে জল পরিপূর্ণ, তার মধ্যে মানুষ এসে তাদের ইচ্ছা পূরণ করবার জন্য পয়সা দিয়ে যাচ্ছে। এখন আমরা এই তথাগত বুদ্ধের মূর্তির নিচে যে মেডিটেশন হল, সেই মেডিটেশন হলের মধ্যে প্রবেশ করছি। ভেতরটা কেমন দেখলে বলো? ভেতরটা তো অসাধারণ দেখলাম, সেটা বলাই বাহুল্য। এখানে তথাগত বুদ্ধের পুরো জীবন কাহিনী রয়েছেন, বোধিলাভের আগে যতবার তিনি জন্মগ্রহণ করেছেন সেই সমস্ত ঘটনা চিত্রের আকারে দেওয়ালে আঁকা আছে এবং অসাধারণ সেই ছবি। আর এই যে মেডিটেশন হল, এই মেডিটেশন হলের এখানে পুরো ঘুরে 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 ওপরে ওঠা যায় এবং কোনো সিঁড়ি নেই, সেটা সব থেকে ভালো। পুরো স্লোপের আকারে এখানে রাস্তা করা রয়েছে এবং সেই স্লোপিং দিয়ে আপনারা উঠে যাবেন। কোনো পায়ের সমস্যা থাকুক বা কারোর কোমরের সমস্যা থাকুক, কোনো সমস্যা হবে না। একদম এই সর্পিল আকারে উঠে গিয়ে সব শেষে তথাগত বুদ্ধের একটি মূর্তি রয়েছে, যেখানে সমস্ত ধর্মের মানুষ গিয়ে তার কাছে মনস্কামনা জানাচ্ছে। আর এর ভেতরে কিন্তু ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি অ্যালাউড নয়। এই আমরা দেখে এসে যেরকম বর্ণনা করলাম তার উপরে ভিত্তি করেই আপনারা আসবেন এবং এই তথাগত স্থলের এই যে অপূর্ব চিত্রকলা এবং এখানকার ভেতরের যে অপূর্ব বিভিন্ন বিষয়গুলি রয়েছে সেগুলো আপনারা দেখবেন, ভালো লাগবে। দু সালে গৌতম বুদ্ধের 2550তম জন্মদিবস উপলক্ষে এই অঞ্চলের মানুষ এখানে এই 130 ফুট উঁচু বুদ্ধ মূর্তিটি স্থাপন করার পরিকল্পনা করে এবং 2010 সালে দলাই লামা এই স্থানটির নাম দেন তথাগত স্থল। আর 2013 সালে এই স্থানটিতে এত সুন্দর একটি পার্ক তৈরি করে বুদ্ধ পার্ক নামে তার নামকরণ করে জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। এইখানে এই তথাগত বুদ্ধের মূর্তির সামনেই রয়েছে একটি মিউজিয়াম,
আমরা এখন সেই মিউজিয়ামের দিকে যাচ্ছি। এই যে এখানে লেখা রয়েছে ফটো গ্যালারি, মিউজিয়াম অ্যান্ড লাইব্রেরি। এখান থেকে পার্কটি খুব সুন্দর লাগছে। দূরে ফোয়ারাটা চালু করে দিয়েছে। আমরা যখন এলাম তখন ফোয়ারাটা চলছিল না। চলছিল না, মাঝে বন্ধ করেছিল। না, চলছিল না। ছবি দেখাবো? আমার কাছে প্রুফ আছে, আমি তুলেছি। যাই হোক, তখন চলুক না চলুক, এখন চলছে। মাঝে বন্ধ করে দিয়েছিল, এখন আবার চলছে। বললাম তো, তখন চলুক না চলুক, এখন চলছে। এই হলো মিউজিয়ামের ভিতরের অংশ। তিব্বতী মানুষদের দৈনন্দিন ব্যবহৃত জিনিস এবং তাদের সামাজিক প্রয়োজনে ব্যবহৃত বিভিন্ন জিনিসের এখানে তার রেপ্লিকা করে রাখা রয়েছে। এটা হচ্ছে ব্যাম্বু রেন হ্যাট। কত বড় হ্যাট! বৃষ্টির সময় এটা মাথায় দিয়ে চাষ করে। আমরা এটা raincoat। দারিংবাড়ি যাওয়ার সময় দেখেছিলাম যে এইরকম হ্যাট মাথায় দিয়ে চাষ। এই যে এটা হচ্ছে রেনকোট। রেইনকোট। এগুলো লণ্ঠন, এই যে হ্যাজাক। এইখানে রয়েছে বিভিন্ন দেশের কারেন্সি। এইখানে বৌদ্ধ ধর্মের বিভিন্ন পুঁথিগুলি রাখা রয়েছে। এগুলিকে বলা হয় থাঙ্কা। এদিকটায় কি আছে? দৈনন্দিন কর্মকাণ্ড, তার ছবি, বিভিন্ন লামাদের ছবি। এখানে দলাই লামার ছবি রয়েছে। বুদ্ধ পার্কে অনেকে এসেছেন, কিন্তু এই এখানে অনেক মিউজিয়ামটিতে বা বই রয়েছে, লাইব্রেরিটিতে কিন্তু কেউ এগুলো আসেন not না। for sale। আমরা তো অন্তত তাই দেখলাম, একেবারে খালি। আপনারা আসলে এসে ঘুরে যাবেন, ভালোই লাগবে। যাক, এখানে আসার পর কিন্তু প্রায় ঘন্টা দুয়েক এখানে সময় কাটালাম। খুব সুন্দর লাগলো, তাই না? একদম তাই। এই জায়গাটায় এত ভালো লাগবে আপনাদের, শুধু বসে থাকবেন, তাহলেই সময় কেটে যাবে। আমরাও বেশ অনেকক্ষণ বসে রইলাম, সময় কাটালাম। এখন আবার ফিরে যাচ্ছি আমাদের হোটেলে। রাবাংলাতে ট্যুর কিংডম থেকে আমাদের যে হোটেলটি প্রোভাইড করা হয়েছে তার রুমটি সত্যিই খুব সুন্দর, সব দিক থেকে বেশ সুন্দর। এবং রুমের ইন্টেরিয়ার খুব সুন্দর। রুমের এই সিলিংটি বেতের, আর তার সাথে রুমের যা যা প্রয়োজনীয় জিনিস সমস্ত কিছু রয়েছে। আর ঘরে দেখছি একটি ফায়ার প্লেস রয়েছে। এই ফায়ার প্লেসটি কাজ করে কিনা সেটা আমি জানি না, বা রাবাংলাতে ফায়ার প্লেস ব্যবহার করার মতন ঠান্ডা পড়ে কিনা সেটাও আমার মনে হয় না। এবং এই জানলা দিয়ে খুব সুন্দর ভিউ। আর এইখানে একটি বেতের ডাস্টবিন রয়েছে। বাথরুমটিও খুব সুন্দর। আমাদের বেশ ভালো লাগলো এই প্রপার্টিটি। সব দিক থেকে এই প্রপার্টিটি বেশ ভালো। এখান থেকে কিন্তু ওঠানামা করার জন্য সুন্দর একটা ভিজিবল লিফট রয়েছে। খুব সুন্দর লিফটটা। এইদিকে রিসেপশন, আর এটি হলো এনাদের ডাইনিং। আজকে কিন্তু আমাদের ডিনারের মেনু একটু চেঞ্জ হয়েছে। মানে আমরা যেরকম জেনারেলি রুটি খাই, আজকে রুটির সাথে ভাতও রয়েছে। কেননা আজকে ভাত খাবে বুবু। কি খাবে? এইদিকে ভাত, এইদিকে ডাল, আর এইদিকে কুরকুরে আলু ভাজা। আর আমি খাবো হচ্ছে রুটি, আর এইখানে চিকেন। আচ্ছা, আর তার সাথে গরম জল দিয়ে গেল। এখানে কিন্তু বেশ ঠান্ডা রয়েছে। আজকে 14ই এপ্রিল 2026। আমরা গতকাল এসে রাভাংলায় স্টে করেছি এবং গতকাল রাভাংলা বুদ্ধা পার্ক দেখেছি, সেটা তো আপনারা ভিডিওতে দেখলেন। আজকে আমরা এই রাভাংলা থেকে বুদ্ধা পার্ক থেকে প্রায় 10 কিলোমিটার মতন এগিয়ে একটা খুব সুন্দর মনাস্ট্রিতে যাচ্ছি। মনাস্ট্রিটির নাম হলো রালাং মনাস্ট্রি। এই রাভাংলার বুদ্ধা পার্কের পরে এই যে রাস্তাটি রালাং মনাস্ট্রি পর্যন্ত অপূর্ব সুন্দর, নির্জন রাস্তা এবং পথও বেশ ভালো, কোনো ধরনের ভাঙাচোরা নেই। আমরা খুব সুন্দর এই পথটি দিয়ে এলাম। মোটামুটি আধ ঘন্টা মতন লাগবে, এসে এই রালাং মনাস্ট্রি দেখে যাবেন। কিন্তু এটি কিন্তু রাভাংলার যে আইটিনারি, ট্যুর আইটিনারি, তার বাইরে, মানে যে সাইট সিইংগুলো থাকে রাভাংলার ট্রিপে,
তার থেকে বাইরে এই মনাস্ট্রিটি, কিন্তু এই মনাস্ট্রিটি আসবেন, এটা আপনাদের এক্সট্রা পে করতে হলেও এখানে আসবেন, বেশ ভালো লাগবে। আমরা এসে পৌঁছালাম রালাং মনাস্ট্রি। পাহাড়ের একেবারে ওপরে অনেকটা চত্বর জুড়ে অপূর্ব সুন্দর একটি মনাস্ট্রি। এই মনাস্ট্রির উপরের যে জায়গাটি, যেখানে সমস্ত গাড়ি পার্ক করা হচ্ছে বা এইখানে যে বাগান করা রয়েছে, এই জায়গাটি এত সুন্দর, এত নিরিবিলি, এত নির্জন, আর তার সাথে এখানে সমস্ত প্রেয়ার ফ্ল্যাগ ও অন্যান্য ডেকোরেশন করা রয়েছে, বিভিন্নভাবে সাজানো রয়েছে জায়গাটি। খুব সুন্দর, অপূর্ব সুন্দর জায়গাটি। চারিপাশের পরিবেশ কি অসাধারণ। এইখানে নেমেই আপনারা এইখানে সারিবদ্ধভাবে কতগুলি থাকার জায়গা দেখবেন। এইখানে এই মনাস্ট্রিতে যারা আবাসিক তারা থাকেন। আর এইখানে রয়েছে একটি জলাশয়। এই জলাশয়টি খুব সুন্দর রেলিং দিয়ে ঘেরা রয়েছে, মাঝখানে একটি মূর্তি রয়েছে, আর এই দিক দিয়ে হলো মনাস্ট্রিতে প্রবেশের পথ। এই দেখুন, এই হলো সামনে মনাস্ট্রি। কি অপূর্ব সুন্দর মনাস্ট্রি। অন্যান্য মনাস্ট্রির মতোই এইখানে মাঝখানে একটি কোর্টইয়ার্ড আর চারপাশে থাকার জায়গা। দেখুন কি অপূর্ব মনাস্ট্রি। রাভাংলা এসে যদি এই মনাস্ট্রিটিতে না আসেন, তাহলে একটি বিরাট বড় জিনিস আপনারা মিস করবেন। আর এইখানে দেখুন তথাগত বুদ্ধের কি বিশাল মূর্তি। এত কালারফুল মনেস্ট্রি খুব কম আমরা দেখেছি, সত্যি তাই। লাদাখের পরে এত সুন্দর মনেস্ট্রি আমি এখানে এসেই দেখলাম। অপূর্ব শোভা, ভেতরে এত সুন্দর কারুকার্য, তেমন কালারফুল, অসাধারণ। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে ফটো তোলার কোনো বিধিনিষেধ নেই। এটা আরও ভালো লাগলো। একদম নিস্তব্ধ, শান্ত, ভীষণ শান্তি। এখানে এসে দুদণ্ড বসলে মানে মন একেবারে প্রশান্ত হয়ে যাবে। রাভাংলাতে এসে কিন্তু এই মনেস্ট্রিটা কোনোভাবেই আপনারা মিস করবেন না। যদি আইটিনারিতে নাও থাকেন, আপনারা জোর দিয়ে বলবেন যে এই মনেস্ট্রিটা আমরা দেখবই। খুব ভালো লাগবে, খুব ভালো লাগবে। আর দেখুন এই মনাস্ট্রির এইখানে দাঁড়িয়ে ঠিক উল্টো দিকে ওইখানটিতে দেখতে পাবেন যে একটি প্রার্থনা গৃহ রয়েছে। খুব কালারফুল একটি মন্দির মতন অংশ রয়েছে। ওইখানে লামারা তপস্যা করেন, এক টানা 3 বছর 3 মাস তারা ওই বাড়িটিতে থেকে তপস্যা করেন, এবং বর্তমানে ওখানে 72 জন লামা এখনও তপস্যা করছেন। ওইখানে কিন্তু যেতে দেওয়া হয় না। इन लोगों को पूछ लो तो कि ओल्ड मोनास्ट्री किधर है। আর এই দেখুন এইখানে এইটি হলো ওল্ড রালাং মনাস্ট্রি। এই মনাস্ট্রিটি ওল্ড যদিও, কিন্তু এটিও কত সুন্দর। এই মনাস্ট্রিটি যথেষ্ট পুরনো, দেখলেই বোঝা যাচ্ছে।
কিন্তু অনেক জায়গাতেই সংস্কার করা হয়েছে, আর মনাস্ট্রিটি এখন বন্ধ রয়েছে। এটি বাইরে থেকেই দেখতে হবে। এই ওল্ড রালং মনাস্ট্রি থেকে বেরিয়ে এখানে একটি ভিউ পয়েন্ট রয়েছে, বসার জায়গাও রয়েছে। আর এইখানে এই যে বাড়িটি দেখছেন, এই বাড়িটি হলো ভুটিয়া ট্র্যাডিশনাল হাউস। এটা প্রিজার্ভড আছে বাই পেছনে। কালচারাল অ্যাফেয়ার্স অ্যান্ড হেরিটেজ গভর্নমেন্ট অফ সিকিম। এইখানে এইরকম একটি বাড়ি রয়েছে, কিন্তু এই বাড়িটিতে মনে হয় কেউ বসবাস করেন না। পেছনে বাড়িটি একটা আছে। হ্যাঁ, এর পেছনে পেছনেও আরেকটা আছে। রয়েছে। তাহলে দেখি গিয়ে। এগুলি হলো ট্র্যাডিশনাল ভুটিয়া হাউস। এই একটি বাড়ি, এইখানে আরেকটি বাড়ি। এই বাড়িগুলি প্রিজার্ভ করে রাখা রয়েছে। ওল্ড এবং নিউ রালং মনাস্ট্রি দেখে নিয়ে এখন আমরা রওনা দিয়েছি চারধামের দিকে, নামচি। এবং আমি মানে ট্যুর কিংডমের এই যে ট্যুর প্যাকেজ রয়েছে তাতে কিন্তু এই রালং মনাস্ট্রি নেই। এই রালং মনাস্ট্রি অতিরিক্ত হিসেবে আমি দেখতে এলাম, এটা এক্সট্রা। কিন্তু আমি ট্যুর কিংডমকে বলবো যে তাদের ট্যুর আইটিনারিতে অবশ্যই এই রালং মনাস্ট্রিকে ইনক্লুড করতে, এবং ভবিষ্যতে আপনারা যখন ঘুরতে আসবেন আশা করি ট্যুর কিংডম থেকে এই রালং মনাস্ট্রি তাদের আইটিনারির ভেতরে থাকবে। বাংলা থেকে নামচি যাওয়ার পথে রাস্তার অবস্থা দেখেছেন, পুরো ঘন মেঘে ঢাকা। আমরা পৌঁছে গেলাম নামচি। এখন আমরা এসেছি নামচি বাজারে। এইখানে বেশ রোদ ঝলমলে ওয়েদার, যেরকম ভয়ঙ্কর মেঘের মধ্যে দিয়ে এলাম, এখানকার ওয়েদার কিন্তু বেশ পরিষ্কার। त्यो तपाईँ त्यस्तो जग्गा गयो भने त 4 व्हिल चाहिन्छ, तर तपाईँलाई 2 व्हिल गयो भने ठिकै छ। দক্ষিণ সিকিমের নামচি অঞ্চলের সোলোফক পাহাড়ের উপরে নির্মিত এই চারধাম। এই চারধাম প্রকৃতপক্ষে বিষ্ণুর যে 4টি ধাম সেই 4টি ধামের প্রতিরূপ, অর্থাৎ বদ্রীনাথ ধাম, দ্বারকা ধাম, জগন্নাথ ধাম এবং রামেশ্বর ধামের প্রতিরূপ হচ্ছে এই চারধাম অঞ্চল। খুব সুন্দর করে সাজানো, পরিষ্কার পরিচ্ছন্ন এলাকা এবং পাহাড়ের উপরে বিস্তৃত অঞ্চল নিয়ে এই 4টি ধাম গড়ে তোলা হয়েছে। ঘুরে ঘুরে এই 4টি ধাম দর্শন করি। যদিও আমরা তো সত্যি সত্যি এই 4টি ধাম দর্শন করে ফেলেছি, এটা হচ্ছে তার প্রতিরূপ দর্শন করতে এসেছি। মানে আমরা মূল চারধাম দর্শন করে ফেলেছি, এখন প্রতিরূপ দর্শন করছি, আপনাদেরও দেখাচ্ছি। আপনারা এসে এই ঘুরে ঘুরে চারধাম দর্শন না করে একই জায়গাতে 4টি ধাম দেখতে পাবেন। তবে এই চারধাম ছাড়াও এখানকার আরেকটি বৈশিষ্ট্য হলো 108 ফুটের বিশাল শিবমূর্তি। এই শিবমূর্তি ছাড়াও এখানে কিন্তু দ্বাদশ জ্যোতির্লিঙ্গের প্রতিরূপও রয়েছে। এই হলো জগন্নাথ ধাম। জগন্নাথ ধাম দর্শন করে বেরোলাম, ভেতরের ছবি তোলা যাবে না। ম্যাপেল লিফের এইগুলোই পাওয়া। কি অসাধারণ ম্যাপেল গাছ। বুবুর তো দ্বাদশ জ্যোতির্লিঙ্গ দর্শনও হয়ে গেছে, চারধাম দর্শনও হয়ে গেছে, কাজেই বুবুর আর প্রতিরূপ দেখার জন্য সেই রকম আগ্রহ নেই। ও খালি আশেপাশের ফুল গাছ, এখানে ম্যাপেল গাছ, তার ছবি তুলছে। এখান থেকে দেখুন, এই হলো জগন্নাথ ধাম, এই পাশে এই হলো রামেশ্বর ধাম, এই দিকে হলো দ্বারকা ধাম, আর এই পাশে রয়েছে বদ্রীনাথ ধাম। যাও এইদিকে বদ্রীনাথ ধাম দর্শন করে এসো। ভেতরে ছবি তুলতে দেওয়া হয় না, এই কোনো ধামেরই ভেতরে কিন্তু ছবি তুলতে দেওয়া হয় না। তাও অনেকে মোবাইলে ছবি তুলছেন। আমার এই
ক্যামেরা দেখলে তো তাড়া করছেন। এইদিকে এসো, এখানে কত সুন্দর জারবেরা ফুটেছে দেখো, আরে না, কি অসাধারণ জারবেরা ফুটেছে, বিউটিফুল। চলো এবারে রামেশ্বরম ধাম আর দ্বারকা ধাম দর্শন করি। খুব সুন্দর, ভেতরটা কিন্তু খুব সুন্দর, ছবি তুলতে দেওয়া হয় না, খুব সুন্দর করে তুলে ধরেছে যতটা পেরেছে আর কি। তবে আসল রামেশ্বরম ধাম দেখা সত্যি ভাগ্যের ব্যাপার, এবং যেটা আমরা করে ফেলেছি অলরেডি। আপনারাও যদি পারেন একবার রামেশ্বরম ধাম করে আসবেন। এইখানেই অবস্থান করছেন মহাদেব, আর তাকে ঘিরে তার চারপাশে রয়েছে দ্বাদশ জ্যোতির্লিঙ্গের প্রতিরূপ। এই বিশাল 108 ফুটের শিব মূর্তি, তার নিচে শিব মন্দির রয়েছে, কিন্তু মন্দিরের ভেতরে ছবি তোলা নিষেধ। চারধাম এবং দ্বাদশ জ্যোতির্লিঙ্গ দর্শন আমাদের সম্পূর্ণ হলো। তবে জায়গাটি খুব সুন্দর, খুব পরিষ্কার পরিচ্ছন্ন। আমরা এখানে আগেও এসেছি, যখন 2011 সালে উদ্বোধন হয়েছিল তার 2 বছরের মধ্যেই আমরা এসেছিলাম, কিন্তু তখন আরও ভালো লেগেছিল, কারণ তখন একদম ঝা চকচকে নতুন ছিল। কিন্তু এইটা মেনটেন হয়, মানে এখনো খুব সুন্দর, সুন্দর, খুবই সুন্দর, এই যে কত প্রচুর সুন্দর ফুল ফুটে রয়েছে গাছে। একদম এখন তো ফুলের মরশুম, এই জন্য চারিদিকে শুধু লাল নীল হলুদ সব ফুল ফুটে রয়েছে, জায়গাটা অপূর্ব অপূর্ব। রাভাংলা থেকে বেরিয়ে নামচি চারধাম দেখে নিয়ে এখন আমরা রওনা দিচ্ছি পেলিংয়ের পথে। আর আমাদের এই রাভাংলা ভ্রমণের ভিডিও আপনাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বরাবরের মতন আমাদের সঙ্গে থাকবেন। অনেক ধন্যবাদ।